আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত ৮টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? সেনা প্রধানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কি আসলেই কোনো সমঝোতা হয়েছে? শুরুতেই যেটা বলছিলাম যে ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরে বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে, যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়, কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনাপ্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না। তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই ২-৩ দিন আগে গাজীপুরে সেনা প্রধান, ৩ বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে কিভাবে নির্বাচনটা পরিচালনা করা যায়। সেখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন, নির্বাচনের আগেই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে। এবং আপনারা জানেন এর আগেও আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনী সেজে লোকালয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তো র্যাবের এই নতুন ড্রেস, এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজড হবে, মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ৭টি যুদ্ধজাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন। তো এটা স্বভাবতই প্রশ্ন উঠেছে যে নির্বাচনে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ভূমিকা কি হবে। তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে নির্বাচনের দিন ভোট দিয়ে যাবে, বা ভারত বঙ্গোপসাগর দিয়ে এসে নির্বাচনের দিন কোনো একটা ঝামেলা করতে পারে? কারণ নির্বাচনে যুদ্ধজাহাজের ভূমিকা, এটা সবাই একটু ক্লারিফিকেশন চেয়েছিল। তো আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঝে মধ্যে খুব হাস্যকর কাজ করেন। এদিকে নতুন সিজিএস কে হবে? চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর প্রাক ছুটিতে গেছেন। তো ন্যাচারালি ওয়াকার চেয়েছিলেন একজন হোক, ইউনূস এবং ডক্টর খলিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা চেয়েছিলেন আর একজন হোক। তো এই দড়ি টানাটানিতে আলটিমেটলি সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের পরে নতুন নির্বাচিত সরকার এই সিজিএস মনোনয়ন দেবেন। এদিকে জেনারেল ওয়াকারের একটাই কথা হলো যে তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে একদম সহ্য করতে পারেন না। সো ডক্টর খলিল যা বলবেন ওইটার বিরোধিতা জেনারেল ওয়াকারকে করতেই হবে। এদিকে জেনারেল ওয়াকার এই নির্বাচনের আগে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এবং আবার সূত্র নিশ্চিত করেছে যে তিনি তার সর্বস্ব দিয়ে গণভোটে হা ভোটকে পাশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল, জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল, তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার, যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে
শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের 2 জিওসি এবং তার সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং প্রশাসন এবং সবাইকে মোটামুটি বলেছে যে যে করেই হোক তাদের এলাকার আসনগুলোতে জামাতের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। আমার কাছে দুটো ফোন আলাপের সামান্য অংশ এসেছে। একটা জেনারেল ওয়াকার বলছেন যে তিনি নির্বাচন করে ছুটিতে যাবেন এবং তিনি কানাডায় যাবেন এবং কানাডায় অটোয়া থেকে তিনি ভ্যাঙ্কুভার পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন। আরেকটি ফোন আলাপে তিনি তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের বলছেন যে তিনি কখনোই এই উচ্চ পদের জন্য লোভী ছিলেন না, কিন্তু আত্মীয়তার সূত্রে হোক যেভাবেই হোক তিনি সেনা প্রধান হয়েছেন এবং তিনি ডিপ স্টেটের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে ডিপ স্টেট খুবই ভয়াবহ একটা সংস্থা। তো এখন শুরুতে আরেকটা যেটা বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকার খানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এক ধরনের সমঝোতা হয়েছে এবং জেনারেল ওয়াকার তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এবং তার দলই ক্ষমতায় আসবেন এবং তাকে সেনাবাহিনী সবখানেই সমর্থন করবে। এবং যে কারণে আপনারা দেখেছেন যে তারেক রহমানের কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা খুব স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু ওয়াকার এই শর্তে তারেক রহমানকে সমর্থন করছে যে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ওয়াকারকে তার পুরো টার্ম কমপ্লিট করতে দেওয়া হবে, অর্থাৎ জুন 2027 পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হলেও যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না। এবং তিনি 2024 সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমন ভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম, ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হাবুটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আর বিএনপিকে সে যতই বলুক তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক। সুতরাং এই অবস্থায় বিএনপিকে খুব সতর্ক হতে হবে, না হলে কিন্তু আম ছালা সব চলে যেতে পারে। আসসালামু আলাইকুম। আবারও বঙ্গভবন ঘিরে এক ধরনের চাপা উত্তেজনা। 12 তারিখ নির্বাচনের আগেই বিশেষ কোনো কিছুর রিহার্সেল সেখানে ঘটছে কিনা তা নিয়ে বেশ সন্দেহের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে দুইটি ঘটনা পারস্পরিক যেই সমীকরণ সেটিকে কেন্দ্র করে এই সন্দেহের সৃষ্টি হয়েছে। যেমন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কে? জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি। তিনি হঠাৎ কী কারণে দেখা করলেন? দেখা করার বিষয়টি কি? মানে বেশ হাস্যকর। উপর থেকে মনে হতে পারে যে এটি হাস্যকর, কিন্তু ভিতরে কি রয়েছে? তিনি মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন, দেখা করে তাকে কিছু বই উপহার দিয়েছেন। তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন। আগে একটু কিছুটা পড়ি তার স্ট্যাটাস থেকে, আপনারা ধারণা করতে পারবেন। আবদুল্লাহিল আমান আজমি বলছেন তার ফেসবুক স্ট্যাটাসে, আজ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমার লেখা বিভীষিকাময় আয়নাঘর, আমার বাবাকে নিয়ে সচিত্র প্রায় 2000 ছবি সম্বলিত বই, প্রেরণার পরশমণি এবং আমার বাবার লেখা আত্মজীবনী, জীবনে যা দেখলাম 9 খণ্ডের বই উপহার দিয়ে এলাম। তিনি খুব আগ্রহ সহকারে নিলেন, উল্টে পাল্টে দেখলেন,
ওনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আব্দুল্লাহিল আমান আজমির কি এমন প্রেমের সম্পর্ক অথবা কি এমন শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার সম্পর্ক, সেটি ব্যক্তিগত জায়গা থেকে হোক অথবা আদর্শগত জায়গা থেকে হোক, যেভাবেই আমরা বিচার করি না কেন, কোনোভাবেই তো রাষ্ট্রপতিকে এই মুহূর্তে, এই অস্থির সময়ে তার লেখা বই কিংবা তার বাবা গোলাম আজমের লেখা বই বা ছবি উপহার দেওয়ার কোনো কারণ নিশ্চয়ই নেই। কিন্তু তারপরেও দেখা করেছেন, নিঃসন্দেহে এটি শুধুমাত্র উছিলা বা অজুহাত উপর থেকে। আমরা গণভোট নিয়ে অনেকেই সন্দেহের মধ্যে আছি। অনেকের ধারণা গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধান ছুঁড়ে ফেলা হবে, সংস্কারের নাম করে যা হতে যাচ্ছে, রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলা হবে। এর আগে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে আমরা জানি। বঙ্গভবনে মব ক্রিয়েট করা হয়েছে, তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করা হয়েছে। সেনার সদস্যদের সঙ্গে মব সৃষ্টিকারীদের, সেটি এনসিপির নেতা কিংবা জামাতের লোকজন ছিল সেখানে, তাদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ হয়েছে। এবং অকপটে রাষ্ট্রপতিও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তিনি তার অবস্থান তুলে ধরেছেন। তার সঙ্গে বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কী ধরনের আচরণ করছে, তার সরকার কী আচরণ করছে, এটি আমরা সব কিছুই জানি, এগুলো পুরোনো কথা। সেই অবস্থার মধ্য দিয়ে সেই রাষ্ট্রপতিকে বই উপহার দিতে যাবেন আব্দুল্লাহিল আমান আজমি সাহেব, এত সহজ মনে করার কোনো কারণ নেই। এবং এই আব্দুল্লাহিল আমান আজমিকে তো পাকিস্তানের বিভিন্ন পর্যায় থেকে দাবি করা হচ্ছে যে তাকে যেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় বা প্রতিরক্ষা উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয়, তাকে যেন তা না পারলে অন্তত সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয়, এবং নানান ধরনের খবরাখবর আমাদের কাছে আসছে। এবং তা নিয়ে এর আগে আমি কথা বলেছি। সেই জায়গা থেকে আব্দুল্লাহিল আমান আজমি প্রকাশ্যে দাঁত ভাঙার জবাব দেওয়ার কথা বলেছেন আমাকে, সে কথা আপনারা জানেন। যাই হোক, নতুন করে বঙ্গভবনকে টার্গেট করা হয়েছে তার আরও একটি প্রমাণ হচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া তার একটি পোস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তোলপাড় শুরু হয়েছে আমরা সবাই জানি। তিনি তার ওই স্ট্যাটাসে কর্মজীবী নারীদেরকে পতিতাদের সঙ্গে তুলনা করলেন এবং এর বাইরে নারী স্বাধীনতা বা নারীদের কাজকর্ম নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন আল জাজিরার কাছে। সেখানে যা বলেছেন তার সাথে শুধু এই স্ট্যাটাসে পার্থক্য যে পতিতা শব্দটা এখানে ব্যবহার করেছেন, আল জাজিরার কাছে দেওয়া সাক্ষাৎকারে সেই শব্দটি ইউজ করেননি। কিন্তু যখন এটি নিয়ে সারা বাংলাদেশের তুমুল হইচই, সেটি নিয়ে তখন তারা ডাক্তার শফিকের দল জামাতে ইসলামী দাবি করলো যে তার আইডি হ্যাক করা হয়েছে অথবা ডাক্তার শফিকের ডিভাইস হ্যাক করা হয়েছে। এবং কোত্থেকে করা হয়েছে তারা দাবি করলো যে বঙ্গভবনের কোনো এক ইমেইল থেকে বা বঙ্গভবনের বিশেষ কোনো ব্যক্তির মাধ্যমে তার ডিভাইস নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এবং এই দাবির পরপরই আমরা দেখলাম ওই মঙ্গলবার আব্দুল্লাহিল আমান আজমি দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন, বই উপহার দিতে গিয়েছিলেন রাষ্ট্রপতিকে, ওই দিন সকালেই জামাতের একটি বিশেষ প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এলো যে এই সময়ের মধ্যে যে অভিযোগ তারা জানাচ্ছে সে বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। যদিও তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে পারেননি, তার সামরিক সচিবের সঙ্গে কথা বলেছেন। জামাত এনসিপি নেতারা যা চায় সেটি মব ক্রিয়েট করার মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক, ইউনূস সরকার সেটি সাথে সাথে এক্সিকিউট করে, তার তো অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের সামনে। এবং এটির ক্ষেত্রেও আমরা দেখলাম যে তারা দাবি জানালো আর সাথে সাথে কিছুক্ষণ পরেই রাজধানীর হাতিরঝিল থানাতে বঙ্গভবনের সহকারী প্রোগ্রাম অফিসার সারওয়ার আলমের বিরুদ্ধে প্রথমে জিডি হলো, তারপর একটি মামলা হয়ে গেল। পরবর্তীতে কি হলো, তাকে আটক করা হলো, গ্রেপ্তার করা হলো। ডিবি প্রধান সংবাদ সম্মেলন করলেন তাকে আটকের ঘটনা নিয়ে এবং সেখানে
প্রশ্ন করা হলো সরওয়ার আলমের বিরুদ্ধে কি কোনো প্রমাণ পাওয়া গেছে, যে অভিযোগ জানানো হচ্ছে। তিনি বলছেন যে প্রমাণ এখনো পাওয়া যায়নি, আমরা ইনভেস্টিগেট করছি, আমরা দেখি কি করা যায়। তাহলে প্রমাণ ছাড়া কেন তাকে আটক করা হলো? মামলা হলেই কি যে কাউকে আটক করা যায় সাথে সাথে? তিনি উত্তর দিতে পারলেন না, তিনি অ্যাভয়েড করছিলেন। সাংবাদিকরা যখন আবারও বললেন যে তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া কেন আটক করা হলো, তিনি বললেন যে এটি হাতিরঝিল থানা বলতে পারবে। তার মানে বোঝা গেছে তো। এরপর আবার কি হলো, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিলেন। তিনি কি লিখলেন পোস্টে? আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি যেখান থেকে হ্যাক হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি কি সুন্দর একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, কোনো ধরনের প্রমাণ নেই। জামাত কি প্রমাণ পেয়েছে সেটি আমাদের সামনে উপস্থাপন করেছে, যে কি তারা প্রমাণ পেয়েছে, যে যার ভিত্তিতে তারা অভিযোগ করছে যে সরওয়ার আলমের ইমেল আইডি থেকে এটি হ্যাক করা হয়েছে বা এখান থেকে ভুয়া পোস্ট দেওয়া হয়েছে ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে, মানে তার নামে। জামাত সাথে সাথে সেটিকে স্বাগত জানালো এবং আমাদের অনেককেই যেভাবে সকল সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়েছে, আটক করা হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, এই সরওয়ার আলমকেও নিশ্চয়ই এইভাবে কারাগারে থাকতে হবে। 12 তারিখে নির্বাচনে কি হয় আমরা এখনও নিশ্চিত নই। বঙ্গভবন যে আগে থেকেই টার্গেট করা হয়েছে এইসব ঘটনাকে কেন্দ্র করেই বোঝা যাচ্ছে। এবং প্রথমে যেটি বলছিলাম যে রিহার্সাল শুরু হয়েছে, 12 তারিখ নির্বাচনের সঙ্গে সঙ্গে কি হতে পারে তার কোনো একটা কিছুর।